যে বোন ম্যারো টেস্ট করতে হবে। তখন বোন ম্যারো টেস্ট, এই টেস্টের নামটা সত্যি জানতাম না। তো যাই হোক, ডাক্তারবাবু বলেছেন করতে তো হবেই। তারপরে উনি ডেট দিলেন, সেই ডেটে বাচ্চার বোন ম্যারো টেস্ট হলো। কিছুদিন বাদে বললেন রিপোর্ট আসবে। রিপোর্ট আসার পর উনি বললেন আপনার বাচ্চার ব্লাড ক্যান্সার হয়েছে। এই কথাটা শোনা মাত্র আমি আমার হাজবেন্ড দুজনেরই, আপনারা বুঝতেই পারছেন যে কি সময়ের মধ্যে দিয়ে তখন আমরা অতিবাহিত হয়েছি। একমাত্র সন্তান, তাও আবার এই রোগে আক্রান্ত। আর আজ থেকে 10 বছর আগে সত্যি না এত সচেতনতা ছিল, না এই সম্পর্কে কিছু জানতাম। দুজনেই ভাবছি যে আমরা তো জানি ক্যান্সার মানে তার কোনো না চিকিৎসা আছে, না এর থেকে ভালো হওয়ার কোনো উপায় আছে। পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। কেন এরকম হলো, কি করেছি এমন যে এইটুকু বাচ্চাকে ভগবান এরকম একটা রোগ দিল। তারপরে ডাক্তারবাবু আমাদের ডেকে পাঠালেন এবং আমাদের বললেন যে এখনই এত ভেঙে পড়ার কিছু নেই, এখন চিকিৎসা আছে। 6 মাস আমরা আপনাদের হাসপাতালে মা এবং বাচ্চা দুজন ওয়ার্ডে ভর্তি থাকবেন, আর বাবাকে বাইরে থাকতে হবে। একটা প্রোটোকল দেব, কেমো চলবে। এই শব্দগুলো সবই সেদিন সত্যি নতুন শুনেছিলাম। মানে কি জানেন আপনারা, কি সাইকোলজিস্ট সম্পর্কে কোনো ধারণা আছে? সাইকোলজিস্টদের কাজ কি এই সব ক্ষেত্রে? তো প্রথম কথা বলি, সাইকোলজিস্ট বলতে মনোবিদ বোঝায়। আপনারা যেরকম ডক্টরদের কাছে এসেছেন বিভিন্ন শারীরিক বা ফিজিক্যাল সিমটমস গুলোকে লক্ষ্য করে, সেরকম সাইকোলজিস্টের কাজ হচ্ছে মানসিক স্বাস্থ্যটাকে খেয়াল রাখা। এবং প্রথম কথা, যখন আপনারা শোনেন ডক্টরদের কাছ থেকে যে আপনাদের ছেলে বা মেয়ে এরকম কিছু একটা হয়েছে, আপনাদের প্রথম কি রিঅ্যাকশন হয়? শকিং জোনে চলে যান, একটা ভয় আসে, ভাবেন যে আমার বাচ্চাটাকে আমি ঠিক করতে পারবো তো। কারণ একটা ধারণা আপনাদের মধ্যে আছে যে ক্যান্সার, বেশিরভাগ লোকের বলবো, সবার নয়, ক্যান্সার ঠিক হয় না, ক্যান্সার সারে না, এই ধরনের ধারণা আপনাদের মনে অনেকেরই আছে। একজনের জিজ্ঞাসা করবো, প্রথম যখন শোনেন যে আমার বাচ্চার এরকম হয়েছে, অনেকেই ভেঙে পড়েন, অনেকে অনেকভাবে ভেঙে পড়েন। তো সেই খবরটা থেকে যখন একজন সাইকোলজিস্টের কাছে আসেন, আমরা আপনাকে হয়তো সেইভাবে সাপোর্টটা করতে পারি, কিন্তু একটা ইমোশনাল সাপোর্ট দিয়ে, একটা কাঁধে হাত রাখার মতো একটা লোক দিই, যেটা হয়তো অনেকে পারে না। আপনারা, আপনিও কাঁদছেন, আপনার হাজব্যান্ডও কাঁদছে, বা আপনার ওয়াইফও কাঁদছেন, সবাই কাঁদছেন, সবাই ভেঙে পড়ছে। কিন্তু সেটা করলে তো হবে না, একটু ভরসা রাখতে হবে, ডক্টরদের কাছে যেতে হবে, কাজগুলো করতে হবে, তাই না? যেরকম বলছি ট্রিটমেন্ট যে প্রসিজার। এবার আসি, ট্রিটমেন্ট চলাকালীন কি কি প্রবলেম হয়। শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে নয়, আমরা মা বাবাদের ক্ষেত্রেও মনোবিদদের দরকার। তবে প্রথমে বাচ্চাদের ক্ষেত্রে বলি, বাচ্চাদের ক্ষেত্রে কি কি দেখা যায়। সবাই জানেন এই ট্রিটমেন্টটা একটু লং লাস্টিং প্রসেস এবং এটা একটু যন্ত্রণাদায়ক, যেহেতু ইনজেকশনের ব্যাপার আছে, আইটির ব্যাপার আছে, আর অনেক কিছু আছে, সেগুলো আপনারা সবাই সরবরাহ এই বিষয়। এই ক্ষেত্রে এই সমস্ত কিছু ট্রিটমেন্ট গুলো নেওয়ার ফলে অনেক বাচ্চারা দেখবেন খুব রেগে যায়, তাড়াতাড়ি রেগে যায়, ইরিটেটেড হয়ে যায়, জেদি হয়ে যায়। আবার অনেক বাচ্চা যে হয়তো অনেক কথা বলতো, সে একদম চুপচাপ হয়ে যায়, এমনকি মায়ের সাথে পর্যন্ত সে কথা বলে না। এতটা ক্লোজ ছিল যে নিজের ফ্যামিলি মেম্বারসদের সাথে সে কিছু শেয়ার করে না, একদম গুটিয়ে যায়। এরকম অনেক জিনিস দেখা যায়। এগুলো বাচ্চাদের মধ্যে কমন সিমটমস, যেগুলো আমি দেখি সেগুলো আমি বলছি। এছাড়া আবার অনেক বাচ্চাদেরকে দেখবেন যে এতটা রেগে যায়, জিনিসপত্র ছুঁড়ে ফেলে, হসপিটালে স্যালাইনের বোতল টোতল টেনে ফেলে দিচ্ছে, চ্যানেল খুলে দিচ্ছে, এরকমও দেখা যায়। এই ক্ষেত্রে আমরা ভাবি যে বাচ্চাটা মনে ইচ্ছে করে করছে, ট্রিটমেন্টটা নিতে চায় না বলে, বা এরকম কিছু। এটা কিছুটা ঠিক হলেও আমি বলবো পুরোটা ঠিক না। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে বাচ্চাটা কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, কত কিছু সহ্য করছে, যেটা হয়তো আমরা মা হয়ে বা বাবা হয়ে বুঝতে পারছি না। হ্যাঁ, বুঝতে পারি, কিন্তু পুরোটা বুঝতে পারি না ওদের মতো, যে ওরা কি সহ্য করছে। তো সেখান থেকে বেরিয়ে আসার জন্য এইটুকু বহিঃপ্রকাশ, রাগে বহিঃপ্রকাশ হতে পারে।
তো আমি বলবো ওই সময় প্লিজ আপনারা কেউ রেগে গিয়ে বাচ্চাকে ফুটপাট করে বকা বা মারধর করবেন না, একটু বোঝার চেষ্টা করুন, ভালোভাবে বোঝানোর চেষ্টা করুন। এবং সাইকোলজিস্টের সেই ক্ষেত্রে কাজ হচ্ছে আপনার বাচ্চাদেরকে বিভিন্ন সেশনের মাধ্যমে, ছোট ছোট খেলাধুলোর মাধ্যমে এবং আঁকার মাধ্যমে বা আরো যা যা জিনিস হয় কাউন্সিলিং সেশনের মাধ্যমে একটু মনটা ভালো করে, যাতে সে ট্রিটমেন্টটা নেয় এবং যেন এরকম কোনো অসুবিধার সৃষ্টি না করে, একটু ভালোভাবে চলে। এটা তো বাচ্চাদের চলাকালীন মানে ট্রিটমেন্ট চলাকালীন এই সিমটমসগুলো দেখা যায়। এবং ধরুন ট্রিটমেন্টটা কিছুদিন চলার পরে যখন ডক্টর সাহেব যদি ছুটি দেয় মানে যখন আসতে হয়, সেই সময় বাড়ি গিয়ে অনেক বাচ্চা দেখবেন যে আর পরে হসপিটালে আসতে চাইছে, হসপিটালের নাম শুনে ভয় করে দেয়, না আমি যাবো না মা, আমি যাবো না, এরকম করে আসতেই চায় না। যদি আপনি তাকে বলেন যে আমি হসপিটালে নিয়ে যাবো, এই ভয়গুলোও কাজ করে বাচ্চাদের মধ্যে। কেন? কারণ ওরা সেই জিনিসটা সহ্য করে গেছে। তো এগুলো তো বকে টোকে ওদেরকে কিছু হবে না, দাদা দিদি যারাই, তো বকে টোকে তো কিছু হবে না, ওদেরকে একটু ভালো করে বোঝাতে হবে, একটা সাপোর্ট দিতে হবে, ওদের মাইন্ডসেটটাকে ওইভাবে তৈরি করতে হবে যে বাবা এরকম করলে তো হবে না, আজকে তুই ভালো হবি, তুই ভালো হবি, বড় হবি, কত কিছু করবি, তাই এইভাবে বোঝাতে হবে। তো এইগুলোর জন্যই আমরা ওদেরকে কাউন্সিলিং করাই, থেরাপি দিই, বিভিন্ন থেরাপি দাদা যেরকম যার যেরকম দরকার হয় সেই বেসিসে আমরা করাই। এইটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে সাইকোলজিস্টের কাজ, মানে মনোবিদের কাজ, মানসিক স্বাস্থ্য বাচ্চাদের ক্ষেত্রে এইগুলোই বেশি আমি দেখেছি। এরপরে আসি মা বাবাদের ক্ষেত্রে। আমার নাম তপানি ঘোষ, আমি নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালের ফ্যাসিলিটি ডিরেক্টর। বলবো যে আজকে তো চাইল্ড ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে আপনাদের প্রোগ্রাম চলছে, ঠিক এই ব্যাপারটাকে নিয়ে কি বলবেন? 15ই ফেব্রুয়ারি ন্যাশনাল চাইল্ড ক্যান্সার ডে। এই দিন আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামের উপরে জোর দিয়ে সমস্ত ধরনের সমাজকে, সমস্ত ধরনের মিডিয়াকে, সমস্ত ধরনের পেশেন্টকে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে দিয়ে জানাতে চাই চাইল্ডহুড ক্যান্সার হলে কি করা উচিত এবং কোথায় গেলে সেই পুরো ট্রিটমেন্টটা বাচ্চারা পেতে পারে। বেসিক্যালি এই ফোকাসটাই হলো 15ই ফেব্রুয়ারির মেন উদ্দেশ্য। ক্যান্সার নিয়ে মানুষের মনে অনেক ভ্রান্ত ধারণা আছে, যেমন ক্যান্সার ছোঁয়াচে রোগ, ক্যান্সার হলে মানুষ বাঁচে না, তো এই জায়গাগুলো নিয়ে আপনি কি বলবেন? একদমই ভুল ধারণা, ক্যান্সার কখনোই ছোঁয়াচে নয় এবং ক্যান্সার আজকের দিনে পুরোপুরিভাবে ক্যান্সার নিরাময়যোগ্য। এখন ক্যান্সারের বিভিন্ন অত্যাধুনিক ট্রিটমেন্ট সবার কাছে উপলব্ধ আছে। মেডিকেল অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, কেমোথেরাপি, এগুলো সবই ক্যান্সার ট্রিটমেন্টের পার্ট এবং যদি সঠিক সময়ে ডিটেকশন করা যায় সমস্ত ধরনের ক্যান্সারই নিরাময়যোগ্য এবং পেশেন্ট সুস্থ জীবনে ফিরে যেতে পারে। আরেকটা কথা বলবো যে কোন কোন সিমটম থেকে বোঝা যাবে যে পেশেন্ট ক্যান্সারে আক্রান্ত হতে পারে? দেখুন, ক্যান্সার তো ওইভাবে বাইরে থেকে বোঝা যাবে না যে পেশেন্টের রোগটা ক্যান্সার হয়েছে। তো যে কোনো ধরনের আমাদের শরীরে যে কোনো রোগ যদি বাসা বাঁধে বা বাঁধতে শুরু করে, কিছু বেসিক সিমটমস থাকবে। জ্বর আসবে, বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাবে তার লুজ মোশন হচ্ছে, ওয়েট কমে যাচ্ছে, সবসময় খিটখিট করছে। তো তখন কাছাকাছি কোনো একটা স্বাস্থ্যকেন্দ্রে গেলে ডক্টর কিছু পরীক্ষা নিরীক্ষা করলেই বুঝতে পারবে যে তার আদৌ কি ধরনের রোগে আক্রান্ত, এটা ক্যান্সার বা অন্য ধরনের রোগ। এগুলো বিভিন্ন টাইপের, বিভিন্ন স্টেজের পরীক্ষা নিরীক্ষা আছে, রক্ত থেকে নমুনা থেকে শুরু করে পেট স্ক্যান এবং অন্যান্য পরীক্ষা, তার মাধ্যমে নির্ধারণ করা সম্ভব। আমরা জানি বাচ্চা থাকলে বাড়িতে সবসময় তাকে বাচ্চার প্যারেন্টসটা একটা মনিটরিংয়ে রাখে। এমনি তার নর্মাল বিহেভিয়ার না করলে আমরা বুঝে যাই যে ওর কি হয়েছে। যেমন বাচ্চা খিদে পেলে কাঁদে, কিন্তু একটা বাচ্চা যদি খিদে জন্য কাঁদছে না, তার ওজন কমে যাচ্ছে, তার হয়তো লুজ মোশন হচ্ছে, ঘন ঘন জ্বর আসছে, তখনই বাবা মার সচেতন হওয়া উচিত যে কি হয়েছে। আমি বলছি না সচেতন হওয়া উচিত যে ক্যান্সার হয়েছে, সচেতন হওয়া উচিত যে বাচ্চাটা কেন সুস্থভাবে থাকছে না। নর্মাল রোগও হতে পারে, নর্মাল ভাইরাল জ্বর হতে পারে, নর্মাল পেট খারাপ হতে পারে, কিন্তু বাচ্চার বাবা মা বা প্যারেন্টসদের উচিত অ্যাটেনশন দেওয়া। বলবো যে বিভিন্ন রকম মেডিকেল স্কিম রয়েছে, যেমন স্বাস্থ্যসাথী কার্ড এবং ইন্স্যুরেন্সের যে হেলথ কার্ডগুলো হয়, তো সেই ফেসিলিটিগুলো কি আপনাদের হসপিটালে অ্যাভেলেবেল? আমাদের হাসপাতালে তো অবশ্যই অ্যাভেলেবেল। আজকের দিনে বাচ্চাদের ক্যান্সারের জন্য অনেক ব্যবস্থা আছে।
ব্যবস্থা হলো গভর্নমেন্টের স্কিমের ব্যবস্থা আছে, চিফ মিনিস্টারের ফান্ডের ব্যবস্থা আছে, এনজিও সিএসআর এর ব্যবস্থা আছে আমাদের এখানে, সেগুলোও আমরা করে থাকি। যে এনজিওর মাধ্যমে যারা অর্গানাইজেশন আছে, সিএসআর অ্যাক্টিভিটির মাধ্যমে ক্যান্সারের ট্রিটমেন্ট পাওয়া সম্ভব। সেই সমস্ত চ্যানেলগুলো আমাদের এখানে আমরা রেখেছি যাতে বাচ্চারা কোনোভাবে, যে অর্থের অভাবে বা আর্থিক অবস্থা পরিবারের যদি কোনো রকমভাবে খারাপ থাকে, যেন ট্রিটমেন্ট থেকে বঞ্চিত না হয়। তার মানে যে সমস্ত বাচ্চারা আর্থিক কষ্টে আছে বা বাবা মারা আর্থিক কষ্টের জন্য চিকিৎসা করাতে পারছে না, তারাও আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে? একদম যোগাযোগ করতে পারেন। আর্থিক ব্যাপারটা কোনো রকমই বাধা নয়। ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আজকের দিনে অনেক কাজ হচ্ছে ভারতে। সেটা শুধু স্কিম বা ইন্স্যুরেন্স না, সেটা অনেক এনজিওরাও সাপোর্ট করেন, এগিয়ে এসেছেন। এনএইচ নিজের থেকেও সেই সাপোর্ট করেন অর্গানাইজেশন থেকে, এবং বিভিন্ন টাইপের ফান্ড রেজিং অ্যাক্টিভিটি আমাদের দ্বারা আমরা করে থাকি। ধরুন যে সমস্ত প্ল্যাটফর্ম আছে সেখানে, তো টাকা বা পয়সাটা ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আজকের দিনে বাধা না। যদি আপনাদের লোকেশনটা বলেন। আমাদের লোকেশন আন্দুল রোড, নবান্নর পাশে, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল। লাস্ট একটা প্রশ্ন করব, কি বার্তা থাকবে সাধারণ মানুষের জন্য? সাধারণ মানুষের জন্য বার্তা হলো প্রিভেন্টিভ হেলথ কেয়ার। আপনার রোগ হবে মনে করে না, আপনি সুস্থ থাকার জন্য বছরে একটা করে হেলথ চেক আপ করুন। তাহলে দেখবেন যে আপনি অনেক কঠিন রোগ থেকে নিজেকে আগেই সুস্থ করতে পারছেন। আমার নাম চম্পা মণ্ডল। আমার বাচ্চা মানে আমার মেয়ে দিয়া মণ্ডল, আর আমার হাজব্যান্ড দীপঙ্কর মণ্ডল। আমার বাড়ি হচ্ছে হাওড়া কদমতলা, হেমচক্রবর্তী লেন। তো প্রথম আমার বাচ্চার তো মানে স্বাভাবিক সাধারণ বাচ্চার যেরকম জ্বর আসে, তো জ্বর নিয়ে এক সপ্তাহ ধরে অসুস্থ ছিল। ওখানে ডক্টর দেখাই, তো ডক্টর দেখানোর পর ওনারা কিছু ব্লাড টেস্ট করতে দেয়। তো ব্লাড টেস্ট করে দেখা যায় যে বাচ্চার হিমোগ্লোবিন প্লেটলেট প্রচণ্ড কমে গেছে। তো মানে যেখানে টেস্ট করতে দিয়েছিলাম ওনারাই আমাকে রাত্রিরে ফোন করে বলে যে বাচ্চাকে এক্ষুনি অ্যাডমিট করান, বাচ্চার প্লেটলেট প্রচণ্ড মানে কমে গেছে। তো ওই নিয়ে আমরা ফার্স্ট কলকাতা শিশুমঙ্গলা হসপিটালে ভর্তি করার জন্য গিয়েছিলাম। ওনারা দেখে বলে যে বাচ্চাকে তো পিআইসিইউতে রাখতে হবে, আমাদের বেড নেই, তো আপনারা অন্য কোথাও গিয়ে ভর্তি করুন। তো তখন তো আমরা ভেবে পাচ্ছিলাম না যে বাচ্চাকে কোথায় ভর্তি করব, রাত্রির হয়ে গেছে। তো রাত্রি 1:30টার সময় আমরা নারায়ণা এনে ভর্তি করি। ভর্তি করার পর এখানেও পিআইসিইউতে ডক্টর শুভদীপ দাসের আন্ডারে ভর্তি হয়। উনি সমস্ত রকম টেস্ট করেন, বাচ্চাকে দেখেন, দেখার পর উনি বলেন আমাদেরকে যে বাচ্চার বোন ম্যারো টেস্ট করতে হবে। একটা হিউজ মানে অ্যামাউন্টের কথা বলেন, যেটা আমাদের পক্ষে খরচ করা খুবই কষ্টের। তাও আমরা বাচ্চার মুখের দিকে তাকিয়ে টেস্ট করি। বোন ম্যারো শব্দটা তো আগে কোনো দিন শুনিনি, জীবনে ফার্স্ট মানে শুনছি। বোন ম্যারো সম্বন্ধে কোনো আইডিয়াও নেই। তো টেস্টের পরে উনি বলেন যে বাচ্চার ব্লাডে একটা রোগ ধরা পড়েছে। আমি প্রথম জানতাম না, ফ্যামিলির লোক জানে, কান্নাকাটি করছে। তারপর তো উনি আমাদেরকে ডক্টর শিশির কুমার পাত্র স্যারের আন্ডারে হেমাটোলজিতে শিফট করেন। উনি আমাকে প্রথম ভরসা জুগিয়েছিলেন যে আপনি এইখানে থাকুন, থেকে বাচ্চাকে ট্রিটমেন্ট করান। এখানে প্রচুর বাচ্চা আসে, প্রচুর সবাই মানে ভালো হয়ে গেছে। তো ট্রিটমেন্ট করালে আপনার বাচ্চাও নিশ্চয়ই খুব মানে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তো ওকে যখন এনেছিলাম ওর অবস্থা মানে ভীষণই খারাপ, মানে দাঁত দিয়ে ব্লিডিং শুরু হয়ে গেছে, একদম ওয়েট একদম কমে গেছে। তো গায়ে ছোট ছোট ওই পিঁপড়ে কামড়ানোর মতন কিছু র্যাশ দেখা যায়। সব কিছু নিয়েই মানে জার্নিটা খুব কষ্টের। মানে এই জার্নির কথা মানে কাউকে বলে বোঝানো মানে সম্ভব নয়। তারপর এখন আমার বাচ্চা অনেক ভালো, আগের থেকে অনেক ভালো, অনেক সুস্থ। মানে ও যে আবার এইরকম স্বাভাবিকভাবে খেলাধুলা করবে, এইরকম স্বাভাবিকভাবে থাকবে, এটা আমরা কোনো দিন ভাবি না। আমরা তো জানি ক্যান্সার মানে সব কিছু শেষ হয়ে গেছে, ক্যান্সারের তো আর মানে কোনো
ট্রিটমেন্ট হয় না। আমরা সেটাই মানে মানসিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। সেই ক্ষেত্রে মানে হসপিটাল ডক্টর আমাদেরকে প্রচুর সাপোর্ট করেছে। আর এই গেস্ট সাপোর্ট সেল থেকে আমরা ফিনান্সিয়াল সাপোর্ট প্রচুর পেয়েছি, নয়তো আমাদের পক্ষে এতদূর ট্রিটমেন্ট চালানো সম্ভবই ছিল না। আমরা খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের, একদম এত খরচা করে ট্রিটমেন্ট চালানো গেস্ট সাপোর্ট সেল আর ডক্টরের সাহায্য ছাড়া আমাদের পক্ষে অসম্ভব। এনারা প্রচুর সাহায্য করেছেন, হসপিটাল থেকে প্রচুর সাহায্য পেয়েছি আমরা। আপনার বাচ্চা এখানে কতদিন ভর্তি ছিল? 1.5 মাস ভর্তি ছিল। সেই সময় যারা মানে আপনার বাচ্চাকে সেবা করেছে, আপনিও ছিলেন, যারা নার্স ডাক্তার, তাদের বিহেভিয়ার মানে তাদের ব্যবহার কেমন? সিস্টারদের মানে ব্যবহার প্রচণ্ড ভালো, প্রত্যেকটা সিস্টার প্রচুর হেল্পফুল। সিস্টারদের ডক্টর তো আছেই, পাশাপাশি সিস্টারদের কথা মানে বলে শেষ করা যাবে না। কিছু কিছু সিস্টার প্রচুর সাপোর্ট করেছে, মেন্টাল সাপোর্ট করেছে, মানসিক দিক থেকে প্রচুর সাপোর্ট করেছে। মা বাবা তো এরম শোনার পরে তাদের মানসিক চিন্তাভাবনা ঠিক থাকে না, কিন্তু সিস্টারদের মানসিক সাপোর্ট যেরকম পেয়েছি, চিকিৎসার দিক থেকেও সাপোর্ট পেয়েছি, মানসিক দিক থেকেও সাপোর্ট পেয়েছি। সিস্টারদের মানে পরিশ্রম অতুলনীয়। সিস্টারদের কথা। আমার নাম চম্পা মণ্ডল। আমি ডক্টর জয়দীপ ভট্টাচার্য, আমি এখানকার সিনিয়র মেডিকেল সুপার। আমি নিজে একজন ক্লিনিশিয়ান এবং আমি অলমোস্ট 33 ইয়ার্স এই ইন্ডাস্ট্রিতে আছি এবং নারায়ণা হাসপাতাল আমি প্রায় 9 বছর আছি। তো আজকে চাইল্ড ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে প্রোগ্রাম চলছে এখানে, তো এটা নিয়ে কি বলবেন? দেখুন, চাইল্ড ক্যান্সার, পেডিয়াট্রিক ক্যান্সার হচ্ছে একটা র্যাম্প্যান্ট ডিজিজ। ওকে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে 20% মতো পেশেন্টদের এখানে রিপোর্টিং হয়, ঠিক আছে। 80% পেশেন্ট যখন আমাদের হাসপাতালে আসে তখন অলরেডি অ্যাডভান্স ক্যান্সার হয়। সবথেকে বেশি ক্যান্সার হয় বাচ্চাদের হচ্ছে ব্লাডে হয়, যেটা হিমাটো অনকোলজি আমরা বলি, তারপরে নেফ্রোলজিতে হয়, কিডনি সংক্রান্ত হয়, আর সিএনএস ব্রেনে হয়। এই 3টে ক্যান্সার হচ্ছে বাচ্চাদের সবথেকে বেশি কমন এবং এই 3টে ক্যান্সারকে অ্যাটাক করাই হচ্ছে আমাদের মোটো। আমাদের হাসপাতাল নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, যেটা হাওড়াতে বা এনএইচ গ্রুপে, আমরা এই 3টে যে ডিফারেন্ট কাইন্ড অফ ডিজিজেস আছে পেডিয়াট্রিক অনকোলজিতে, সেগুলোকে আমরা টার্গেট করছি। আমরা হিমাটো অনকোলজি, অ্যাজ ইউ নো, আমাদের এখানে খুব সুন্দর বিএমটির ফেসিলিটি আছে, যেখানে আমরা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করি, সেখানে আমরা অনেক ধরনের এই ধরনের চিকিৎসা করি। আমরা রিসেন্টলি রোবোটিক্স নিয়ে এসেছি, আমরা রোবোটিক অনেক ধরনের বাচ্চাদের ট্রিটমেন্ট আমরা প্ল্যান করছি, রোবোটিক নেফ্রেক্টমি এবং নিউরোব্লাস্টোমা, ব্রেনে যদি কোনো ক্যান্সার থাকে এইগুলো। সো উই হ্যাভ গট অল সর্টস অফ ফেসিলিটিস ইন নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল অ্যান্ড উই আর ভেরি কনফিডেন্ট দ্যাট গোয়িং ফরওয়ার্ড আমরা এবার প্ল্যান করছি অনেকগুলো ওয়ার্কস, ওয়েবিনার্স করব এবং বিভিন্ন ধরনের প্রোগ্রামস করব ফর চাইল্ড ক্যান্সার। সো উই হ্যাভ গট ফিউ প্ল্যানস ইন প্লেস। আরেকটা নিশ্চয়ই জানেন যে আমরা নারায়ণা থেকে আরেকটি বড় রাজারহাটে বিরাট একটা হাসপাতাল করছি 1000 বেডের, সেটাও ক্যান্সার হসপিটাল। সেখানে আমাদের ফোকাস থাকবে পিডিয়াট্রিক অ্যাজ ওয়েল। সো অল ইন অল আমাদের ক্যান্সার পিডিয়াট্রিক ইজ এ র্যাম্প্যান্ট ডিজিজ, আন্ডার কারেন্ট ডিজিজ, এবং সেটাকে আমরা মানে উই ওয়ান্ট টু নিপ ইট ইন দ্য বাড, এবং সেইটাই আমাদের অ্যাটেম্প্ট থাকবে। বিভিন্ন জায়গা দিয়ে দূর দূর থেকে যদি মানুষ আসতে চায়, কিভাবে আসবে একটু যদি লোকেশনটা বলেন। দেখুন, আমরা এখানকার নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল অবভিয়াসলি আমাদের এখানে আন্দুলে আছে এবং আমরা যে ডিস্ট্রিক্ট থেকে আসি সমস্ত এ পাশ থেকে, হুগলি হোক, মিদনাপুর হোক, পুরুলিয়া হোক, সবাই এখান থেকে যে কোনো সময় আসতে পারেন। আমাদের এখানে বিভিন্ন ধরনের আমরা ফেসিলিটি দিয়ে থাকছি। আমরা এখানকার লোকাল যে ক্রাউড আছে তাদেরকেও আমরা অনেক ধরনের প্ল্যানস প্রোগ্রামস করছি, ক্যাম্পস করছি এবং তাদেরকে বলছি কোনো অসুবিধা হলে আমাদের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে। আমাদের অপারেশনস টিম আছে, আমাদের খুব ভালো মার্কেটিং টিম আছে যারা ফ্যাসিলিটেট করতে পারে। সুতরাং দিজ আর নট অ্যান ইস্যু, এভরিওয়ান ক্যান গেট অ্যাক্সেস। আমরা ফিনান্সিয়ালিও বিভিন্ন ধরনের স্কিম দিয়ে থাকি এখানে। আমরা যারা একটু নিম্ন মধ্যবিত্ত, যারা একটু লোয়ার সোশিও ইকোনমিক স্ট্রেটার পিপল, তাদেরকেও আমরা বিভিন্ন রকমের স্কিম দিচ্ছি। সুতরাং কোনো অসুবিধা হওয়ার কথা না। আন্দুলে আমরা লোকেটেড, এটা আমাদের এখান থেকে যখনই কেউ আসে দে ক্যান সি দিস ফেসিলিটি, সমস্ত কিছু এখান থেকে ভেরি কনসপিকুয়াস, উপর থেকে দেখাই যায়। সো আই ডোন্ট থিঙ্ক দ্যাটস অ্যান ইস্যু।
কি কি কার্ড এখানে accept করে? এখানে আমরা শিশু সাথী, স্বাস্থ্য সাথী এগুলো আমরা অ্যাকসেপ্ট করি। সিজিএইচএস স্কিমস আছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম আছে অবভিয়াসলি, এবং আরও যদি কোনো স্কিম থাকে আমরা লেটেস্ট MOU কিছু সই করানোর প্ল্যান করছি। আমাদের উড়িষ্যার সাথে একটা টাই আপ আছে, অনেক আমরা ওখান থেকে চিলড্রেন পাই যারা এখানে আসে, প্রাইমারি কার্ডিয়াক। অনকোলজিতেও আমরা চেষ্টা করছি আরও বিভিন্ন ধরনের BPL কার্ডসের এগুলোকে ফ্যাসিলিটেট করার। এগুলো ওপেন টু ডিসকাশন, এবং যারা যদি কেউ আমাদের সাথে PPN মডেলেও আমাদের সাথে জয়েন করতে চায়, উই আর মোর দ্যান ওয়েলকাম টু টক টু দেম। ভবিষ্যতে আর কি চিন্তা ভাবনা আছে? ভবিষ্যতে যেটা বললাম, রাজারহাটে আমাদের একটা বড় হাসপাতাল, 1000 বেডের হাসপাতাল হচ্ছে শুধু অনকোলজির উপর। সুতরাং যদি আজকে যেহেতু পেডিয়াট্রিক অনকোলজি, সেই জন্য আমি বারে বারে বলছি এটা আমাদের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে। ডক্টর দেবী শেঠি আপনারা জানেন আমাদের যে ধারক এবং বাহক, উনি সবসময় আমাদেরকে এটা করেন, এবং ওনার নিশ্চয়ই এই স্বপ্ন ছিল বলেই এই হাসপাতালটি করছে। ইস্টার্ন জোনে এত বড় হাসপাতাল অনকোলজি তার বোধহয় আর নেই, শুধু অনকোলজিতে, এবং সেটা হয়তো 3 থেকে 4 বছরের মধ্যে বাস্তবায়িত হবে। সুতরাং ফিউচার ইজ লুকিং ভেরি ব্রাইট ফর পিডিয়াট্রিক অনকোলজি। শুধু আমাদের জন্য প্রে করবেন যেন আমাদের যে স্বপ্ন সেটা আমরা বাস্তবায়িত করতে পারি। থ্যাংক ইউ। হ্যাঁ, নারায়ণ হসপিটাল হেলথ সম্পর্কে আজকে যে আলোচনার বিষয় সেই সম্পর্কে কিছু বলবেন? এখন তো চাইল্ডহুড ক্যান্সার অ্যাওয়ারনেসের জন্য আজকে চাইল্ডহুড ক্যান্সার অ্যাওয়ারনেসের জন্য আমাদের এই টক। তো ক্যান্সার্স ক্যান অ্যাফেক্ট ইভেন ইন চিলড্রেন, বাচ্চাদেরও হতে পারে, এমন নয় যে শুধু বয়স্ক এল্ডারলি যাদের অ্যাডিকশন তাদের। তো বাচ্চাদের মধ্যে কমনেস্ট ক্যান্সার্স যেগুলো হয় কিছু ব্লাড রিলেটেড ক্যান্সার, যেমন লিউকেমিয়া, কিন্তু সেটা অলমোস্ট আপ টু 90% চান্সে কিউরেবল। তো ইট ইজ নট যে ক্যান্সার মানেই একেবারে ডেথ সেন্টেন্স বা কিছু। আমাদের এখন অনেক আধুনিক মেথডস অফ ট্রিটমেন্ট আছে, কেমোথেরাপি আছে, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট আছে, তো সেগুলোর মাধ্যমে, ইমিউনোথেরাপি আছে, সেগুলোর মাধ্যমে কন্ট্রোলে রাখা যেতে পারে। তাছাড়া সলিড টিউমার ক্যান্সার, রেটিনোব্লাস্টোমা, কিছু বোন টিউমার্স, এগুলো দেখা যেতে পারে, কিন্তু সেগুলোতেও কেমোথেরাপি দিয়ে কন্ট্রোলে রাখা যায়। সো আর্লি অ্যাওয়ারনেস, যাতে যদি কোনো অসুবিধা হয়, যেমন রেটিনোব্লাস্টোমাতে যদি চোখে একটু সাদা মতন দেখা যায়, সেগুলো যেন আপনি অপথ্যালমোলজিস্টকে দেখান। ব্লাডের কোনো অসুবিধা, খুব ফ্যাটিগড হলে বা কোনো সোয়েলিং, টেস্টিকুলার সোয়েলিং বা ওই জাতীয় কিছু হলে আপনাদের লোকালি ফিজিশিয়ানের কাছে দেখাতে হবে, চেক আপ করানো উচিত। তাহলে যেগুলো আবার ইভ্যালুয়েট করে আমরা যদি কোনো পরবর্তীকালে ক্যান্সার ধরাও পড়ে, সেগুলো আমরা ট্রিটমেন্ট করতে পারি। সো এটাই জাস্ট অ্যাওয়ারনেসের জন্য আপনাদের জানানো উচিত। কি সিমটম থেকে ক্যান্সার বোঝা যাবে বাচ্চাদের? ধরুন কোনো আপনাদের ফেটিগ হচ্ছে বা কোনো সোয়েলিং দেখছেন, বা কারোর হয় যেটা ক্যামেরাতে ফ্ল্যাশ তোলা হলো তখন চোখটা একটু হোয়াইটিশ দেখা যাচ্ছে, সেটা যেমন চোখের একটা ক্যান্সার, রেটিনোব্লাস্টোমা, সেটাতে দেখা যেতে পারে। কোথাও যদি কোনো সোয়েলিং দেখেন, বোনে সোয়েলিং, ফেটিগ, ব্লিডিং কারোর রেয়ারলি হতে পারে, তো এগুলো হলে সাসপেক্ট করতে পারেন, ইভ্যালুয়েট করা দরকার। আমি ডক্টর অনিশ দাশগুপ্ত, অ্যাসোসিয়েট কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজি, নারায়ণ হসপিটাল।